ওকে, তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসলে কাজ করব। তো সবাই সাধারণত, যেহেতু আমার ব্যাচের স্টুডেন্ট তোমরা, এবং তোমাদের প্রত্যেককে একটা সৃজনশীল শিট সলভ করতে দেওয়া হয়েছে, এবং ওই শিটের 7 নম্বর অঙ্কটা মোটামুটি কম বেশি ব্যাচের সকল স্টুডেন্ট আমাকে প্রবলেম হিসেবে দিয়েছো। তো আমি এই কোশ্চেনটাকে আসলে একটু ভেঙে ভেঙে ব্রেকডাউন করে সমাধান করার চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে? তো আমরা একটু কোশ্চেনটার উদ্দীপকটাকে ভালো করে একটু পড়ব। যখনই আমরা ফিজিক্সের কোনো সৃজনশীল পাবো, আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমরা উদ্দীপকগুলোকে ভালো মতো চেক করব। এবং অলওয়েজ ফিজিক্স সলভ করার ক্ষেত্রে কিছু বিষয় ভালোভাবে লক্ষ্য করবা, যে তোমাকে কি কি ইনফরমেশন দিয়েছে এবং ওই ইনফরমেশনগুলো ব্যবহার করে তোমার পক্ষে কি কি বের করা সম্ভব। এই দুইটা বিষয় তুমি একটু সবসময় মাথার মধ্যে খাটানোর চেষ্টা করো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখনই কোনো উদ্দীপক পড়ি, সাধারণত আমরা বুঝতে পারি যে আমাদের এই উদ্দীপকটা কোন বিষয়ের উপরে তৈরি করা হয়েছে। ওকে, তো নদী নৌকার কনসেপ্ট নিয়ে যদি তৈরি করে, তো আমাদের প্রত্যেকেরই, আমার বেসিক ক্লাস থেকে তোমরা অলরেডি এই কনসেপ্টের ম্যাথ কীভাবে সমাধান করতে হয়, কোন কনসেপ্টে থেকে কী কোশ্চেন করলে কীভাবে উত্তর দিতে হবে, সব কিছু তোমাদের কম বেশি জানা আছে। এরপরেও তোমাদের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যদি এই ম্যাথটার দিকে ভালো করে তাকাই, আমাদের বলছে যে বেউথা ঘাটে একজন মাঝি নৌকা নিয়ে বসে আছে। সাদিয়া এবং শারমিন দুই বান্ধবী কালীগঙ্গা নদীর অপর পাড়ে তাদের বাড়িতে বি বিন্দুতে যাওয়ার জন্য, বি বলতে এই যে এই বিন্দুটাকে আমাদের বোঝানো হচ্ছে। ওকে, আমরা যদি দেখার চেষ্টা করি, একটু জুম করে দিই। ওকে, তো যেহেতু বিতে তারা পৌঁছাবে, এখন তারা আছে কোথায়? ও বিন্দুতে। তার মানে তাদের টার্গেট হচ্ছে বিতে যাওয়া। আচ্ছা, ফাইন। এখন বিকাল 5 ঘটিকায় চিত্রের নেয়, তার মানে ওরা এখন আছে যে ও বিন্দুতে, এখানে সময়টা হচ্ছে 5টা বাজে, বিকাল 5টা। ওকে, ফাইন। ও এ বরাবর, তার মানে এই যে ও এ, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই ও এ বরাবর তারা রওনা করছে, মানে মাঝি নৌকাটা চালাচ্ছে এই ও এ বরাবর। ওকে, তো ও এ বরাবর মাঝি নৌকা চালাচ্ছে কত ব্যাগে? 6 কিলোমিটার/আওয়ার ব্যাগে। সো আমি যদি লিখে দেখাই, আমাদের বি হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, এটা আমাদের দেয়া আছে। ফাইন। তাহলে এখন আমার তো ভি এর মান পেয়ে গেলাম, মানে নদীতে যে নৌকা চালাচ্ছে মাঝি, সেই মাঝির ব্যাগ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, এই ব্যাগে উনি চালাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটা তথ্য পাইলাম। নেক্সট হচ্ছে যে সে এই ব্যাগে রওনা করে, দুর্ভাগ্যজনক বলি আর যেটাই বলি, স্রোতের কারণ বলি, সে সিতে গিয়ে পৌঁছেছে। এর মানে হচ্ছে সে এসে পৌঁছেছে এইখানে। তার মানে স্রোত তাকে ধাক্কা দিয়ে দিয়ে, বারবার করে ধাক্কা দিয়ে দিয়ে এই পজিশনে নিয়ে আসছে। ওকে, সে রওনা করছে এইদিকে। সো তার দুটো উপাংশ, সেই দুটো উপাংশের মধ্যে একটা উপাংশ তো উলম্ব বরাবর কাজ করবে, একটা উপাংশ আনুভূমিক বরাবর কাজ করবে। সে ওই স্রোতের কারণে দেখা যাচ্ছে যে সে গিয়ে পৌঁছাচ্ছে কোথায়? সি বিন্দুতে। এখন তাদের তো বাসা হচ্ছে বি বিন্দুতে, তাদেরকে আসতে হবে সি থেকে বিতে। এই কারণে মাঝি কি করেছে, আবার সি হতে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোত যদি কাজ করে এই দিকে, মাঝি চালাচ্ছে এই দিকে, তাহলে আমরা জানি যে পরস্পর বিপরীত দিকে হলে কি হয়? বিয়োগ হয়। তো লাইক মাঝি চালাচ্ছে কত কিলোমিটার ব্যাগে? 6 কিলোমিটার/আওয়ার ব্যাগে। আর স্রোত যাচ্ছে কত ব্যাগে আমরা কিন্তু এখনো জানি না। এখান থেকে স্রোতের ব্যাগ মাইনাস হবে। হ্যাঁ, স্রোতের ব্যাগটা এখন আমি প্রশ্নে কোথাও পড়ি নেই। সো মাইনাস হয়ে যেটা থাকবে, সেই ব্যাগটা নিয়েই কিন্তু মাঝি এই সি থেকে কোথায় আসবে? বিতে আসবে। আচ্ছা, সো সে আবার এখানে আসতে সময় নিচ্ছে 19 মিনিট, তার মানে সে সি থেকে বিতে আসতে একটা টাইম নিছে। আমরা একটু টাইমটা লিখে রাখি। টাইমটা কতটুকু? সি টু বি, এই টাইমটা সে নিয়েছে কত মিনিট? 19 মিনিট। ওকে, ফাইন, বুঝলাম। এখন ওই দিন সূর্যাস্ত ছিল 5টা 45 মিনিটে। এখন সূর্যাস্ত যদি 5টা 45 মিনিটে হয়, তাহলে আমাদের নদীতে স্রোতের ব্যাগ, আচ্ছা স্রোতের ব্যাগকে সরাসরি না দিয়ে আমাদেরকে ভেক্টর শেপে দিয়েছে। তো একটা ভেক্টর রাশি থেকে মান নির্ণয়ের কনসেপ্টটা হচ্ছে √, এখানে 2√2, অর্থাৎ
একক ভেক্টরের যে সহগগুলো আছে তাদেরকে আমরা বর্গ করে দেব। এগুলো আমরা বেসিক ক্লাসে সবই শিখেছি। সো 2√2 হোল স্কোয়ার, 2√2 হোল স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের স্রোতের ব্যাগটা কি আসতেছে, যে এখানে 2² 4√2 হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 8 প্লাস 8 16। এখন 16কে আমরা যদি রুট করি তাহলে আসে 4, এবং এটাও কিলোমিটার পার আওয়ার। সো আমরা ইউ পেয়ে গেলাম। তাহলে আমাদের ইউ জানা হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন কি, নৌকার লব্ধি ব্যাগটা কত? আচ্ছা, লব্ধি ব্যাগের কনসেপ্টটা যদি আমরা বলি, আমরা অলওয়েজ জানি যে লব্ধি ব্যাগ আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের, আমি যদি সূত্রটাকে আগে লিখি তাহলে আমাদের টার্গেটটা আমরা বুঝতে পারবো। লব্ধি ব্যাগ, তোমাদেরকে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম। কি হবে, আর ইজ ইকুয়াল টু √/p² প্লাস q² প্লাস, তো এই পি কিউকে এইখানে আমরা কি হিসেবে রিপ্রেজেন্ট করি, পি কে রিপ্রেজেন্ট করি স্রোত দিয়ে, তাহলে সেটা হবে u² প্লাস v² প্লাস 2uv cos আলফা। সবাইকে একটু ভালোভাবে লক্ষ্য করার জন্য রিকোয়েস্ট করতেছি। এখানে একটা বিষয় খেয়াল করো যে আমাদের ইউ দরকার, অলরেডি কিন্তু কোশ্চেনে আছে, আমাদের ভি দরকার, অলরেডি কোশ্চেনে আছে, কিন্তু প্রবলেমটা যেটা, সেটা দ্য মেজর প্রবলেম হচ্ছে এই যে আলফা, এই আলফাটা দেয়া না। এখন ভাই আমি যদি তোমাদেরকে এই ভি ভেক্টর রাশি দিতাম, মানে মান না দিয়ে যদি ভেক্টর রাশি দিতাম, ইউ একটা ভেক্টর রাশি আছে, ভি একটা ভেক্টর রাশি আছে, আমরা দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণ করে কিন্তু তার কোণটা বের করতে পারি। সেটা কিরকম, আমি যদি একটু সাইডে দেখানোর চেষ্টা করি, যে আমাদের কাছে এ একটা ভেক্টর রাশি জানা আছে, হ্যাঁ, এরকমভাবে আই জে কে দিয়ে ভেক্টর রাশিটা দিব। বি একটা ভেক্টর রাশি জানা আছে, আই জে কে দিয়ে ভেক্টর রাশিটা দিব। তাহলে আমরা তার থিটাটা কিভাবে বের করতে পারি, দুটো ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ কস থিটা বা কস আলফা যেটাই বলি, আমরা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি। সেটা কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা কি করতে পারি, থিটাটা বের করতে পারি। ওকে, সো এটা আমি তোমাদেরকে অলরেডি এক্সপ্লেইন করেছি। তো এইরকম কিন্তু এখানে সুযোগটা নাই। কেন? কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্রোতের ভেক্টর রাশিটা দিয়েছে, কিন্তু ব্যাগের ডিরেক্ট মান দিয়ে দিয়েছে, ভেক্টর রাশি দেয় নাই। এখন যেহেতু ডিরেক্ট মান দিয়ে দিয়েছে, ভেক্টর রাশি দেয় নাই, তাহলে এখানে আমরা এই কনসেপ্টটা ব্যবহার করি, এই যে ডট গুণনের যে কনসেপ্টটা থেকে আমরা কোণ নির্ণয় করা শিখেছি দুইটা ভেক্টর রাশি, সেই কনসেপ্টটা ব্যবহার করতে আমরা এখানে পারবো না। তাহলে আমাদের একটা কনসেপ্ট এখানে বাতিল হলো, মানে কোশ্চেনটা ক্রিটিক্যাল করে দিল একটু। আচ্ছা ঠিক আছে, ভালো। তাহলে আমরা আলফা জানতেছি না, প্রশ্নের কোথাও আলফা নিয়ে কোনো সাজেশন দেয়নি। এবং আমরা আলফা না থাকলে অনেকগুলো ম্যাথ করেছি যে সে যদি সোজা বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাইতো, মানে ও থেকে বিতে গিয়ে পৌঁছাইতো, তাহলে কিন্তু আমরা এটাকে লব্ধি বাহু, ও বিকে লব্ধি বাহু হিসেবে বিবেচনা করতাম, যেটা কিনা এখানে সম্ভব না। কেন? কারণ আমাদের এখানে লব্ধি বাহু বলতে কাকে বলা হয়েছে, আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে ও থেকে সিতে এই বাহুটা হচ্ছে আমাদের লব্ধি বাহু, দ্যাট ইজ এ আর। ওকে, তাহলে এখন আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে লব্ধি বাহু যে কোণটা তৈরি করেছে সেই কোণটাও কিন্তু আমরা জানি না। অর্থাৎ লব্ধির সাথে স্রোতের যে কোণ, সেই কোণটাও আমাদের জানা নাই। যদি আমি তাকে থিটা নামকরণ করি, এই কোণটাও জানি না। তাহলে আমাদের এইবার থিটাও জানা নেই, আলফাও জানা নেই। তার মানে ম্যাথটা আমাদের জন্য কম্পেয়ারলি, টিপিক্যালি যে ম্যাথগুলো আসে বেসিক্যালি সেগুলো হচ্ছে একটু টাফ করা হয়েছে, বাট অতটা টাফ না। এখন যদি আমরা দেখি যে এই ম্যাথটাকে সলভ করার জন্য কি করলে বেটার হয়, তো আমরা ইনফরমেশনগুলোকে একটু ঘাঁটি। হ্যাঁ, আমাদেরকে এখানে বলছে যে সে বিতে যাওয়ার জন্য সি থেকে স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে 19 মিনিট পর বাড়িতে পৌঁছালো। তার মানে সে সি থেকে বিতে আসতে কত টাইম নিয়েছে সেই টাইমটা কিন্তু আমাদের জানা আছে। আবার সে ইউ যেহেতু আমরা এখন জানি, তাহলে আমাদের কি হবে, 6 - 4 = 2 কিলোমিটার পার আওয়ার ব্যাগে তার নৌকাটা কিন্তু চলছে। তার মানে ব্যাগটাও আমাদের জানা আছে, মানে ব্যাগ কিন্তু মাইনাস হয়ে ফাইনালি যেটা থাকবে, এই পুরো সময় সি থেকে বিতে পুরো টাইমটা জুড়ে সে এই টাইমটাতেই আসবে। ঠিক আছে, ওকে। তো সরি ফর ইন্টারাপ্ট, অ্যাকচুয়ালি কল আসছিল।
তো যেটা বলছিলাম, আমাদের এখানে আলফাটা বের করার জন্য যতগুলা ইজি ওয়ে ছিল, এই জায়গায় সেই ইজি ওয়েগুলো নাই। তো যেটা আমাদের এখানে বি থেকে সি বা সি থেকে বিতে যে পৌঁছানোর যে সময়টা, সেই টাইমটা আমাদের জানা আছে কত, 19 মিনিট। সো আমরা যদি এই টাইমটাকে কনভার্ট করে নিই, এই পার্টটা আমাদের এখন আর প্রয়োজন নেই, সো এই পার্টটা আমরা মুছে ফেলি, যেহেতু এটা আমাদের কাজে আসবে না। এখন আমাদের টাইমটা জানা আছে সি থেকে বিতে আসতে, এবং স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার/আওয়ার ব্যাগে যেহেতু আসছে, সেই ব্যাগটা আমাদের জানা আছে। তাহলে আমরা কিন্তু এখানে এই সিবি ডিস্টেন্সটা বের করতে পারি। সি থেকে বি এর যে দূরত্ব, এই দূরত্বটা কত হবে? তো যেহেতু সে সি থেকে বিতে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার/আওয়ার বেগে চালিয়েছে এবং স্রোত আছে 4 কিলোমিটার/আওয়ার, সো মাইনাসের সর্বদা সি থেকে বিতে প্রতিটা মোমেন্টেই সে 2 কিলোমিটার/আওয়ার বেগেই কিন্তু এসেছে, দ্যাট ইজ সমবেগ। আর আমরা সবাই জানি সমবেগের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে s=vt। সো সি থেকে বি এর দূরত্ব হবে v, দ্যাট ইজ 2 ইন্টু টি। এখানে টি আমাদের 19 মিনিট। এটাকে যদি আমরা আওয়ারে কনভার্ট করি, তাহলে আমাদের যেটা আসে 0. ক্যালকুলেটর যদি করি, লেট মি ক্যালকুলেট, 19 মিনিট, 0.316, we can say 0.32, 0.32 hour multiply by 2, that is 0.63 কিলোমিটার ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। সো বিসি এর দূরত্ব হচ্ছে 0.63 কিলোমিটার। এখন আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে নদীর প্রস্থ 3 কিলোমিটার। তার মানে আমি কিন্তু এখানে যদি ত্রিভুজ ও বিসি থেকে বলতে চাই, ত্রিভুজ ও বিসি হতে আমরা যদি এই কোণটা বের করতে চাই, আমি এই কোণটা কেন বের করতে চাই, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই কোণটা, দ্যাট ইজ বিসিও আর সিও, এদিকে একটা নাম দিতে পারি আমরা। আমরা কি নাম দিতে পারি? লাইক আমরা একটা নাম দেই, এখানে যদি একটা নাম ব্যবহার করি, পি তো নাই, তাহলে এখানে পি একটা নামকরণ করি, তাহলে সিওপি। এই যে এই কোণটা সেম কিন্তু, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি, মানে এই থিটাটা পেয়ে যাচ্ছি। তাহলে এইটা আমার জানা আছে ওবি, কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব বলি। আর এই বাহুটা জানা আছে, সো এটা হচ্ছে ভূমি। সো লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কে তৈরি করে? ট্যান থিটা। সো আমরা বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি। সো আমাদের লম্ব হচ্ছে কত? ওবি, দ্যাট ইজ 3 কিলোমিটার, আর ভূমি হচ্ছে কত? বিসি বা সিবি, দ্যাট ইজ আমরা বের করেছি 0.63 কিলোমিটার। ওকে, এখন কত আসবে থিটাটা? যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, থিটা আসতেছে tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 0.63। যদি সেটাই হয়, তাহলে আমি একটু ক্যালকুলেশন করি। শিফট tan ইনভার্স 3.63। সো আমরা অ্যাঙ্গেলটা পেলাম 78.14 ডিগ্রি। দ্যাট মিনস আমরা আমাদের অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 78.14 ডিগ্রি। ওকে, ফাইন। এখন ভাইয়া আমরা তো এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। যেহেতু আমরা অ্যাঙ্গেলটা পেয়েছি, এটা হচ্ছে কার সাথে পেয়েছি? লব্ধির সাথে। আমাদের যে থিটাটা, অর্থাৎ স্রোতের সাথে লব্ধি যে কোণ তৈরি করে, সেই কোণটা আমরা পাইলাম। তা আমাদের যেহেতু কোণটা জানা হয়ে গেছে, তোমাদেরকে এই টাইপের প্রচুর ম্যাথ প্র্যাকটিস করিয়েছি, তাহলে এখন আমরা কি করতে পারবো? আমি এইটাকে একটু মুছে দিই, লব্ধি পার্টটা মুছে দিই। আমরা তো অলরেডি বুঝতে পেরেছি আমাদের টার্গেটটা কি। সো এখন যদি আমি থিটা যেহেতু পেয়ে গিয়েছি, আমরা সবাই জানি যে আমাদের লব্ধির যে কোণ বের করার সূত্র, সেটা কি? যে ট্যান থিটা
ইজ ইকাল টু ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। সো এই কনসেপ্টে এখন আমি ভি জানি, ইউ জানি, থিটা জানি। সো আমার পক্ষে এখন আলফা বের করাটা পসিবল। তা আমরা ক্যালকুলেশন করি। আমাদের ট্যান কত? ট্যান 78.14 ডিগ্রি। ইউ আমাদের, ভি আমাদের কত? 6 সাইন আলফা। ব্ল্যাক কারেতে দেখি। ইউ প্লাস ইউ ইজ 4 প্লাস 6 কজ আলফা। এখন যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ভ্যালুটা কেমন আসে আমরা একটু চেক করে দেখি। 78.14। ওকে, আমরা এখানে পাচ্ছি 4.761, 4.761, 8 that is 2, okay, is equal to 6 sin alpha 4 plus 6 cos alpha। এখন ভাই এটাকে তো আমরা মাল্টিপ্লাই করা ছাড়া আর কোনো ওয়ে নেই। আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? ইন্টু 4, এখানে আসে 19.047, দ্যাট ইজ 05 প্লাস 4.762 ইন্টু 6, 28.572, 28.572 alpha is equal to 6 sin alpha. Okay, fine. এখন আমরা নেক্সট, এখানে একটু ভুল হয়েছে, দুঃখিত। কজ আলফা, এটা হচ্ছে কজ আলফা ইজ ইকুয়াল টু 6 সাইন আলফা। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি সাইন আলফা এবং কজ আলফা, আমাদের এখানে আলফাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সমাধান করা যেটাকে বলে। তো ত্রিকোণমিতিতে সাইন কজ দুইটাকে রেখে তার সমাধান করতে পারবো না, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, সাইনকে কজে অথবা কজকে সাইনে, যে কোনো একটাই আমাদেরকে কনভার্ট করে নিয়ে যেতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জন্য বেটার হয়। তো এইটা করার ক্ষেত্রে একটা কাজ করলে বেটার হয়। আচ্ছা, এইটা আমরা কাজ করি, সেটা হচ্ছে এটা একটু ছোট করে নিই। ছোট কিভাবে করা যায়, যে এই যে 4.762 এটাকে দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কি আসতে পারে? এখানে 1 চলে আসবে। আমি এখানে জাস্ট একটু ছোট করার চেষ্টা করতেছি। 6কে যদি 6 ভাগ 4.762 এটা যদি করে নেই, ওকে, তাহলে এখানে আসবে 1.26 সাইন আলফা। একটু ছোট হলো, এটা যেমন আছে তেমনই রাখি। বা আমাদের যদি পরবর্তী স্টেপে যাই, 4 প্লাস 6 কজ আলফা ইজ ইকাল টু 1.26 সাইন আলফা। তো আমি যেটা বলছিলাম যে আমরা যদি ত্রিকোণমিতিতে কখনো সমাধান করতে হয়, কারণ আমি যেহেতু আলফা বের করবো, দ্যাট ইজ সমাধান, তাহলে একটা ত্রিকোণমিতিক রাশিতে নিয়ে আসতে হবে যেখানে আমাদের আছে কজ আলফা সাইন আলফা, দুইটাতে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? একটা সম্পর্ক তৈরি করতে হবে। সেটা কি? কজ থেকে সাইন বা সাইন থেকে কজে নেওয়ার যে সম্পর্কটা। তো আমরা কিন্তু সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে
বা কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই কনসেপ্টে যেতে চাইলে আমাদেরকে স্কোয়ার করতে হবে। তো এটা কি এ প্লাস বি শেপে চলে আসবে। এটাকে যদি মনে মনে এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার দ্যাট ইজ 4 স্কোয়ার 16, তারপর হচ্ছে 2ab 2 ইন্টু 4 ইন্টু 6 দ্যাট ইজ 2 ইন্টু 4 8 ইন্টু 6 6 এটা 48 cos alpha plus b square that is 36 cos square alpha। এখানে যেটা দেখতে পাচ্ছি, এটাকে যদি স্কোয়ার করি স্কোয়ার, তাহলে আসে 1.58 it will be 8 last 7, তাহলে এটা 1.59 সাইন স্কোয়ার আলফা। ওকে, এখন এই সাইন স্কোয়ার আলফাকে আমরা কিন্তু চাইলেই কজ স্কোয়ারে রূপান্তর করতে পারি। ওকে, সো আমি যদি এটাকে লিখি 16, এটাকে যদি লিখি 48 কজ আলফা, এটাকে যদি আমি লিখি 36 কজ স্কোয়ার আলফা মাইনাস 1.59, আর এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। যদি এভাবে নেই তাহলে আমাদের কি আসতেছে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসতেছে। সেটা কিরকম, সরি এগেইন সাইন স্কোয়ার আলফা লিখে ফেলছি, হবে কস স্কোয়ার আলফা। তাহলে আমাদের 36 থেকে 1.59 কস স্কোয়ার যদি আমরা বাদ দিই, 36 মাইনাস 1.59 থাকতেছে 34.41, এরকম একটা মান থাকতেছে আমাদের কাছে। আচ্ছা, তাহলে 30 না সরি, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে আসতেছে 38 সরি 36 প্লাস 1.59। আচ্ছা, তাহলে আমাদের আসতেছে 37.59 cos স্কোয়ার আলফা প্লাস 48 cos আলফা মাইনাস সরি 16 থেকে 16 মাইনাস 1.59 হচ্ছে 14.41 ইজ ইকাল টু 0। এখন ভাইয়া এইটাকে আমরা মিডল টার্ম করা বা দ্বিঘাত সমীকরণে আমাদের যে ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরে আমরা যদি এটাকে বসানোর চেষ্টা করি, তো তোমরা তোমাদের ক্যালকুলেটর থেকে যে কাজটা করবা, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কজ স্কোয়ার আলফাকে যদি আমি মনে মনে এক্স স্কোয়ার হিসেবে বিবেচনা করি, তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ধ্রুবক মানে সি ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমাদের সবার সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, আমরা যদি মোড়ে যাই শিফট দিয়ে, না এক একজনের ক্যালকুলেটর এক একটাতে আসবে, তো তোমরা যদি মেনুগুলোতে যাও সেখানে দেখবা ইকুয়েশন একটা পার্ট আছে, সেই ইকুয়েশন পার্টটাতে আমরা যদি যাই, সেখানে পলিনোমিয়াল যে ফাংশনগুলো, সেখানে আমাদের যেই ইকুয়েশনের ক্যালকুলেশন আছে সেখানে ডিগ্রি দিতে বলবে, লাইক আমাদের দ্বিঘাতটা কি 2 ঘাতের হবে, 3 ঘাতের হবে, 4 ঘাতের হবে, এরকমভাবে দিতে বলবে। সেখানে গিয়ে আমরা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম একটা ইকুয়েশনের ভ্যালু চাইবে, তোমরা অনেকেই 9 10ও করে আসছো, সো এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি কত, আমাদের 37.59। তারপর হচ্ছে ইভেন প্লাস থাকলে প্লাস আকার দিবা, মাইনাস থাকলে মাইনাস আকার দিবা। আমাদের বি এর ভ্যালু হচ্ছে 48, তারপরে হচ্ছে আমাদের সি এর ভ্যালু হচ্ছে 14.41। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কজ আলফার দুইটা ভ্যালু আসছে। আমি যদি একটু লিখে দেই, আমি ক্যালকুলেটর চেপে দুইটা ভ্যালু পেলাম। কজ আলফার একটা ভ্যালু আসছে, কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 0.48,
26 এরকম একটা ভ্যালু আসছে। আরেকটা আসছে অর cos আলফা ইজ ইকাল টু -0.7943। এইরকম দুইটা ভ্যালু আমরা পেয়েছি ক্যালকুলেটরের সাহায্যে। হ্যাঁ, আমি ক্যালকুলেটর ব্যবহার করেছি, ক্যালকুলেটর ইউজ করে। ওকে, কারণ এই ধরনের ক্যালকুলেশন আসলে আমরা হাতে করতে গেলে যথেষ্ট জটিল হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হয়। এখন ভাই এই যে দুইটা ভ্যালু আমরা পাইলাম, আমি যদি এই দুইটা ভ্যালুকে নিয়ে কথা বলি তাহলে এখান থেকে আলফা কত হবে? আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স -0.4826। যদি সেটাই হয় তাহলে আমি যদি ক্যালকুলেটরে চাপি শিফট কজ -0.4826, তাহলে আমাদের অ্যাঙ্গেল আসতেছে 118.85 ডিগ্রি। সেম ভাবে দ্বিতীয়টার কত আসে দেখি, আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স -0.7943। যদি এটা বসাই তাহলে কেমন আসে? 142.59 হবে, সরি 59 ডিগ্রি। তাহলে আমরা দুইটা অ্যাঙ্গেল পেলাম। এখন আমরা কিন্তু কনফিউজড, আমাদের অ্যান্সারটা কি? এই যে চিত্রটা, আমি যদি চিত্রটাকে দেখাতে চাই, একটু ছোট করি। ওকে, আমি যদি চিত্রটাতে চলে যাই, আমরা আমাদের চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে আমাদের অ্যাঙ্গেলটা, হ্যাঁ, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটাকে আমরা আলফা বলছি। এখন এই আলফাটা কি 118 হবে না 142 হবে, এটা কিন্তু আমরা ক্লিয়ার না। এখন এটা আমরা ক্লিয়ার কিভাবে হব? আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য যেই বিষয়টা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে যে আমাদের একটু শুদ্ধি পরীক্ষাটা করা জরুরি। সেটা হচ্ছে কি, যে আমরা যে 10-এর 78.41 যে ভ্যালুটা পেয়েছি সেইটাকে আমরা বসাবো। আমরা চাইলেই দুইটা ভ্যালু ব্যবহার করে অঙ্ক সলভ করতে পারি, বাট দুইটা দিয়ে তো আর নৌকাটা রওনা করে নাই। তাহলে আমাদের অ্যাকচুয়াল কোনটা হবে এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, তাই না? সো আমাদের অ্যাকচুয়াল কত হবে এটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের এই আলফাটা পেয়েছি কোত্থেকে, এই ট্যান থিটা ব্যবহার করে। সো এই যে লেফট সাইডে যে ভ্যালুটা আর রাইট সাইডে যে ভ্যালুটা, দ্যাট ইজ লেফট সাইডে কত 4.762। এই যে এখানে আমরা সবাই যদি খেয়াল করি এটা কিন্তু পজিটিভ। এখন এইটাকে আমরা একটু চেক করব। হ্যাঁ, তো আমরা আমাদের আলফাটা ব্যবহার করব। আমি এটাকে 1 নং দেই। তো 1 নংয়ের বাম পক্ষে তো আমাদের 4.762 আছে, আমরা কোন কোণের জন্য এই ভ্যালুটা পাবো সেটা একটু চেক করব। তো ফার্স্টে আমি যদি 1 নংয়ের বাম পক্ষ, তোমরা অঙ্কেও এভাবেই দেখাবা, বাম পক্ষে আমি যদি দেখি কি আছে, 6 সাইন, আমাদের অ্যাঙ্গেল কত ডিগ্রি আসছে আমরা যদি একটু দেখি 118। তাহলে 6 সাইন 118.85 ডিগ্রি ডিভাইডেড বাই 4 cos 4 প্লাস 6 cos 118.85 ডিগ্রি। দেখি আমাদের অ্যান্সারটা মিলে কি। ওকে, 6 ইন্টু সাইন 118.85 ডিভাইডেড বাই 4 প্লাস 6 ইন্টু cos 118.85 ব্র্যাকেট ক্লোজ
আমাদের অ্যান্সার আসতেছে 4.76, তার মানে এটা আমাদের অ্যাকুরেট এসেছে 4.76। ওকে, 76। তাহলে এবার আমরা আরেকটা অ্যাঙ্গেল দিয়ে চেক করব, যেহেতু আমাদের এটা দিয়ে অ্যাকুরেট আসছে, তাহলে আমরা পরবর্তী অ্যাঙ্গেল যেটা 142 যেটা সেটা দিয়ে চেক করব। তাহলে 1 নংয়ের বাম পক্ষ সেটা কত? এখানে আমরা আলফা কত বসিয়েছি? 118.85 বসাইছি। এবার আমরা আলফা কত বসাবো? 142.5। যদিও এটা করার প্রয়োজনীয়তাটা হচ্ছে কনফার্মেশনের জন্য, বাট আমরা অলরেডি বুঝে ফেলছি যে আমাদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা হবে 118.85, কারণ ওইটাই আমাদের অ্যাকুরেট ভ্যালুটা চলে আসছে অলরেডি। তাহলে আমরা এখন এগেইন একটু বসাই। পরীক্ষার হলে এই অঙ্কটা একটু সময় সাপেক্ষ ম্যাথ, বাট এটা এই ধরনের ম্যাথ করা মানে হচ্ছে নিজের কনসেপ্টগুলো অনেক স্ট্রং করে ফেলা। সো 6 cos 142.59। সো এটাকে যদি ক্যালকুলেটরে বসাই, একশো 42.59 অ্যান্সারটা আসতেছে সেম ভ্যালু, বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে নেগেটিভে আসতেছে। আমাদের তো নেগেটিভে না, তাহলে আমাদের কনফার্ম হয়ে গেল যে অতএব আমাদের আলফা কত ডিগ্রি হবে? 118.85। এটা হবে আমাদের অরিজিনাল ভ্যালু। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই আলফা। যেহেতু আমরা আলফা পেয়ে গেছি, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা আমাদের পরবর্তী স্টেপটাতে যাব। সেটা কি? যে আমাদের নৌকার লব্ধি ব্যাগ জানতে চাইছে, যার জন্য এত যুদ্ধ করলাম। লব্ধি ব্যাগ, লব্ধি ব্যাগের ফর্মুলা আমি শুরুতেই তোমাদেরকে ডিসকাস করছি। সেটা কি? যে আর ইজ ইকাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। যদি এটাই হয়, তাহলে আমরা u দ্যাট ইজ 4 স্কোয়ার, v দ্যাট ইজ 6 স্কোয়ার, 2 ইন্টু 4 ইন্টু 6 কজ, আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল এখন জানি, সেটা হচ্ছে যে 118.85। আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে কেমন আসে একটু দেখি। রুট ওভার 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু কস 118.85। ওকে, আমাদের ভ্যালুটা আসতেছে, এটাকে সলভ করার পরে ফাইনাল ভ্যালুটা আসতেছে 5.32, যেহেতু লোভ দিবে কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আমরা আমাদের যে অঙ্কটা, সেই অঙ্কটার কমপ্লিট সমাধান 5.32 কিলোমিটার পার আওয়ার। ওকে, ক্যালকুলেটর আসছে 37020, আচ্ছা সরি 37, সো 5.370 আসছে, যেহেতু লেখার দরকার নেই, 5.37 কিলোমিটার পার আওয়ার। সো এটা হচ্ছে আমাদের লব্ধি ব্যাগ। তো আমি যদি আবার একটু স্ক্রিনটা ছোট করি, আমাদের কনসেপ্ট অনুযায়ী কি ছিল? যে একজন মাঝি নৌকা ও এ বরাবর চালাচ্ছিল এবং সে গিয়ে পৌঁছেছে সিতে। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে আলফাও ছিল না, থিটাও ছিল না, কিন্তু সি থেকে বিতে আসতে কত সময় লাগছে, কত ব্যাগে আসছে সেইটা আমাদের জানা ছিল। আবার আমরা ও থেকে বি এর যে নদীর প্রস্থ, সেই দূরত্বটা আমরা জানি। সো ও বি সি কনসেপ্ট থেকে আমি থিটাটা পেয়ে গেলাম, যেই থিটাটা আর এই যে স্রোতের সাথে লব্ধির কোণের থিটাটা একই। এখন আমরা কি করেছি? যেহেতু লব্ধির কোণটা আমাদের জানা হয়ে গেছে, আমরা লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করছি কোণ বের করার। ওই সূত্রকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি? আলফার দুইটা ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে 118 আর একটা হচ্ছে 142। এখন কোনটা সঠিক সেটা এই ইকুয়েশন নাম্বার 1-এ আমরা বসাইছি। বসায় আমরা চেক করে নিয়েছি যে আমাদের কোনটা সঠিক, সেটার উপর বেস করে আমরা আমাদের অরিজিনালি আর এর মান কত সেটা পেয়ে গেলাম। তাহলে এটা ছিল আমাদের গ। ঘতে বলছে যে সূর্যাস্তের পূর্বে সাদি এবং শারমিন বাড়িতে ফিরতে পারবে কি? এইটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আমি এগেইন একটু জুম করে দিই।
এখন তারা যদি বাড়িতে ফিরতে চায় ভাইয়া, তাহলে তাদেরকে কি করতে হবে? এই যে এই রাস্তাটা অতিক্রম করতে হবে, ও থেকে সি পর্যন্ত তাদেরকে যেতে হবে, তারপরে সি থেকে বিতে তাদেরকে যেতে হবে। এখন ও থেকে সিতে যেতে তাদের কতটুকু সময় লাগছে আমরা একটু সেটা ক্যালকুলেশন করি। তো আমাদের ও থেকে সি বরাবর সে যে ব্যাগ নিয়ে গেছে সেটা হচ্ছে আর ব্যাগ নিয়ে গেছে। ও থেকে সি যে রাস্তাটা, সেই রাস্তা বরাবর সে আর ব্যাগ নিয়ে গেল। তাহলে এই ব্যাগটা তো সবসময় সেম ছিল, যেহেতু এই ব্যাগটা সবসময় সেম, তার মানে সমব্যাগ। তাহলে আমাদের দূরত্ব, দ্যাট ইজ ও সি, এই ও সি ইজ ইকুয়াল টু আমাদের কত হবে? ও সি ইজ ইকুয়াল টু হচ্ছে আর এবং টি। আমাদের টাইমটা জানা লাগবে। তাহলে আমি এখানে একটু ছোট করে টি ও সি লিখে দিচ্ছি, অর্থাৎ ও সি বরাবর যে টাইমটা সেটা কতটুকু? হ্যাঁ, আমাদের ওসি ডিভাইডেড বাই আর, এইটা। এখন ভাই এখানেও একটা ঝামেলা কি হয়ে গেল, যে আমার কাছে তো ওসি জানা নেই, আমি ওসি জানবো কিভাবে? তাহলে এবার আসলে আমরা ওসিটাকে আবার বের করি। তাহলে ওসি বের করব কিভাবে? আমরা যদি চিত্রতে যাই, আমি তোমাদেরকে শিখিয়েছি, আমি যেহেতু থিটা জানি, তাহলে আমি যদি এখানে মনে মনে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, তাহলে সেটা কেমন হয়? আমি এখানেই ত্রিভুজটা ড্র করি। যে আমাদের নৌকাটা এইখান থেকে এখানে গিয়েছে, দ্যাট ইজ সি ও। এটা যদি নদীর প্রস্থ হয়ে থাকে 3 কিলোমিটার, আর এটা যদি থিটা হয়ে থাকে, আমাদের থিটাটা ছিল 78 কত ছিল, 14। তাহলে 78.14 যদি হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি ওসি বের করতে পারবো। কিভাবে? কারণ আমাদের কোণের বিপরীত বাহুকে আমরা বলে থাকি লম্ব। তাহলে আমাদের সাইন 78.14 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 3 কিলোমিটার, অতিভুজ আমরা জানি না, ওসি। তাহলে সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওসি বের করে আনতে পারবো। ওসি ইজ ইকুয়াল টু কি হবে? 3কে ভাগ করতে হবে কত? সাইন ক্যালকুলেটরে 78.14 দিয়ে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সার আসতেছে 3.065 কিলোমিটার। তার মানে সে 3.065 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে। তাহলে এটাকে যদি আমি এখন আর দ্বারা ভাগ করি, 3.065, তাহলে আমাদের কি আসবে? আর আমরা পেয়েছি 5.37। তাহলে আমাদের যে টাইমটা সেটা আমরা পেয়ে যাব। সো আমরা 3.065 এটাকে ভাগ করব 5.37, তাহলে আমরা যেটা পাচ্ছি 0.57 আওয়ার। এটাকে আমি মিনিটে যদি রূপান্তর করতে চাই, তাহলে আসতেছে 34.24 মিনিট। তাহলে ভাইয়া আমাদের টোটাল টাইমটা আমি যদি একটু চিত্র থেকে এক্সপ্লেইন করার চেষ্টা করি, যে আমাদের যে টোটাল টাইমটা আসবে, সেই টাইমটার সাথে যদি আমরা অ্যাড করি, কত আসে? 34.24 মিনিট। তাহলে সে প্রথমে গিয়েছে কোথায়? সিতে। সিতে যাওয়ার পরে এই ও থেকে সিতে যাইতে তার লাগছে 4.24 মিনিট। সি থেকে সে বিতে আসতে ইউজ করেছে 19 মিনিট। তাহলে তার, যদি আমি বলি ও থেকে সি এবং সি থেকে বি, বিতে যেতে মোট সময় কত লেগেছে? টি টোটাল ইজিক্যাল টু 34.24, আর ওইটা তো প্রশ্নে দিয়েই দিয়েছে 19। তাহলে আমাদের টোটাল সময় আসতেছে 53.24 মিনিট। এখন সে রওনা করেছে 5টায়, আর সূর্যাস্ত ছিল কয়টায়? আমরা যদি দেখি আমাদের কোশ্চেনটাতে, সূর্যাস্ত ছিল 5টা 45 মিনিটে, আর তার বাসায় পৌঁছাতে লেগেছে
আমরা যদি ভুল না করি তাহলে কতটুকু সময় লেগেছে? এখানে সময় লেগেছে 53.24 মিনিট। তার মানে সে 5টা 53-তে গিয়ে বাসায় পৌঁছাইছে। এখন প্রশ্নটা ছিল সে সূর্যাস্তের পূর্বে পৌঁছাইতে পারবে কিনা। অ্যান্সারটা খুব ইজি হয়ে গেল যে সে সূর্যাস্তের পূর্বে পৌঁছাতে পারবে না। ওকে, সো এইটা ছিল খুব মেজর একটা ম্যাথ, যেটা তোমাদেরকে আমি ক্লাসে হয়তো বুঝিয়ে দিয়েছি, বাট ক্যালকুলেশনগত জটিলতার কারণে হয়তো অনেকে বুঝতে প্রবলেম হয়েছে। আমি সেটাকে এখন ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্ট ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এবার তোমাদের সাথে তোমাদের দেয়া আরেকটি প্রবলেম আমি সমাধান করব। প্রবলেমটি হচ্ছে 9, আমার সৃজনশীল শিটের 9 নাম্বার প্রবলেম। এটাতে যে প্রবলেমটা সবাই দেখিয়েছো, কি প্রবলেম হয়েছে আই ডোন্ট নো। আমি বরাবরের মতো আগের কোশ্চেনটার মতো যদি ভেঙে ভেঙে ডিসকাস করার চেষ্টা করি আর কি। আমি বরাবরই বলেছি যে আমরা উদ্দীপকটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। এখানে কি বলেছে যে দুটি নৌকা ও বিন্দু হতে ও এ এবং ও বি পথে যাত্রা শুরু করে। সো ও হতে ও বি পথে একজন যাচ্ছে, অর্থাৎ এই পথে একজন গেল, আরেকজন গেল এই পথে। এখন ভাই বলতেছে যে ও এ পথে যে যাত্রা করছে তার নৌকাটা সি বিন্দুতে গিয়ে পৌঁছে। আচ্ছা, সি বিন্দু এখানে, ওকে ফাইন। আর কিছু আমাদের দেয়া নাই, স্রোতের প্রতিকূলে আসছে নাকি এই ধরনের কোনো কথাও বলা নাই, সময়ও দেয়া নাই। মানে কিছুক্ষণ আগে যে ম্যাপটা এই টাইপের যদি বলি, আমি আসলে দেখতে পাচ্ছি চিত্রটা আমার এইখানে আসার কথা। সে ও এ পথে রওনা করছে, তো তার ডিরেকশনটা হচ্ছে এই। এখন আমি যদি এটাকে আরেকটু বাড়ায় বাড়ায় চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমরা তো জানি যে এখানে যদি একটা সামান্তরিক বিবেচনা করা হয়, এটা সামান্তরিক বিবেচনা করলে তাকে পৌঁছানোর কথা হচ্ছে এই বরাবর। তার মানে তার আসলে এইখানে পৌঁছানোর কথা, এটা সি হওয়ার কথা। কিন্তু চিত্রতে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা আসলে, আমার মনে হচ্ছে এটা একটু ভুল। আচ্ছা, আমি একটু দেখি। তারপরও দুটি নৌকা ও বিন্দু হতে ও এ এবং ও বি পথে যাত্রা করছে, ওকে ফাইন। ও এ পথে যাত্রা করে সিতে গিয়ে পৌঁছাইছে, ওকে। এখন সি যেই পজিশনে আছে চিত্র অনুযায়ী ওদের চিত্রটা ভুল, সি এখানে হওয়ার কথা। আচ্ছা, আমাদের কাছে ডিসি দ্রুত জানতে চেয়েছে, অ্যান্সার দেওয়া আছে, লেট চেক। আমরা আসলে অ্যান্সারটা ট্রাই করি। তো ভাই এখানে আমি যদি ভুল না করি, আমি যদি এটাকে সিকে এখানেই ধরে নিয়ে ম্যাথটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। এখন এই সমকোণী ত্রিভুজটা, এই অ্যাঙ্গেলটা আমার জানা নাই ভাই। এখন কত ব্যাগে সে রওনা করছে ভি আমার জানা আছে, ইউ আমার জানা আছে, এখন আলফা আমার জানা আছে, তাহলে আমি কিন্তু থিটা বের করতেই পারবো। আমার যদি থিটা বের হয়ে যায়, তাহলে সেই থিটাকে ব্যবহার করে, যেহেতু এটা 10 কিলোমিটার বলা আছে, তাহলে আমি ওই লজিক ব্যবহার করে এই বাহুটা বের করতে পারবো, মানে এটা বের হয়ে যাবে। অথবা ইনডিরেক্টলি আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু আমি ওডি জানি, আমি যদি চিত্রটাকে এখানে একটু সহজ করে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ও, লাইক এটা হচ্ছে আমার সি, ওকে। এটা হচ্ছে আমাদের লোক দিবে। এখন এই বাহুটা তো আমার জানা আছে 10 কিলোমিটার। এই কোণটা স্রোতের সাথে, যদি আমি ভুল না করি, স্রোতের সাথে সে কত কোণে যাচ্ছে এটা আমাদের যদি জানা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ইজি। তো আমরা এটা বের করতে পারবো কিভাবে? থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স কি হবে, ভি সাইন আলফা। এখানে ভি বলতে 20 সাইন 135 ডিগ্রি ডিভাইডেড বাই 10 + 20 কজ 135 ডিগ্রি। তাহলে যেটা হবে, আমাদের থিটাটা জানা হয়ে যাবে। আচ্ছা, আমি ক্যালকুলেশন করি। শিফট ট্যান ইনভার্স 20 সাইন 35 ডিভাইডেড বাই 10 + 20 cos 35, ওকে। আমাদের অ্যান্সার আসতেছে 23.499 ডিগ্রি। দ্যাটস গ্রেট, আমরা থিটা পেয়ে গেলাম। আমি যদি ভাই থিটা পেয়ে থাকি,
এই থিটাকে আমি যদি, এই অ্যাঙ্গেলটা এখন কত হবে, 90 থেকে আমি যদি থিটাকে বাদ দিয়ে দেই তাহলে যেটা থাকবে সেটা 23.499। যদি বাদ দেই তাহলে আমাদের ফাইনালি কত থাকে, 66.5। তার মানে আমাদের সরি ওকে, ম্যানুয়ালি জুম করি। আচ্ছা, তো যেটা বলছি যে 66.5, তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা জেনে গেলাম। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা যদি জানা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা খুব ইজিলি এই কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলবো। তাহলে আমাদের কি আসে, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কে তৈরি করে, ট্যান থিটা। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সো ডিসি ডিভাইডেড বাই ওডি। থিটা তো আমাদের জানাই আছে। সো আমরা এখন কি করতে পারি, বা আমাদের ডিসি ইজ ইকাল টু ওডি ইন্টু ট্যান থিটা। থিটা কত, 66.5 ডিগ্রি। তাহলে ওডি হচ্ছে 10 ইন্টু ট্যান 66.5। আলটিমেট অ্যান্সার আসলো আমাদের 22.998। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন থেকে অ্যান্সারটা আসছে। এখন আমরা দেখি বইয়ে অ্যান্সারটা কি দিয়েছে, 14.28 কিলোমিটার। অ্যান্সারটা আমাদের মিলে নাই। কোশ্চেনটা তাহলে আরেকটু ভালো করে পড়তে হবে। ও এ পথে যাত্রা শুরু করা নৌকাটি সি বিন্দুতে গিয়ে পৌঁছে। এটা কোশ্চেনে ফল্ট আছে, এটা কোশ্চেন ফল্ট, কারণ ও এ পথে যাত্রা করলে সে কখনোই ও এ পথে পৌঁছাবে না। সো আমি যেটা বের করেছি এখানকার লজিক ব্যবহার করে এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটাতে আমরা যদি যাই, কোন নৌকাটি আগে অপর প্রান্তে পৌঁছাবে, গাণিতিক ব্যাখ্যা দাও। হ্যাঁ, এইটার জন্য আসলে আলাদাভাবে বলার কিছু নাই। যে ও বি পথে যাত্রা করেছে সে কত কোণে যাত্রা করেছে, আমি যদি একটু দেখাই। হ্যাঁ, ওবি পথে যে যাত্রা করেছে এটা যদি 45 ডিগ্রি হয়, 180 থেকে আমরা যদি মাইনাস করে দেই, এটাকে যদি 45 ডিগ্রি হয়, সো আমাদের 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কত হয়, অবশ্যই 135 ডিগ্রি। তার মানে আমাদের ওবি পথে যে নৌকাটা গিয়েছে, ওবি পথে নৌকাটি 135 ডিগ্রি কোণে সে রওনা করছে। ঠিক আছে, রওনা করেছে, তাহলে তার আলফাটা আমার জানা হয়ে গেছে। তা আমি তো তোমাদেরকে শিখিয়েছি যে কোনো একটা নৌকা যদি স্থূল পথে রওনা করে, যেই পথেই রওনা করুক, তাদের টাইম বের করার জন্য আমরা যে নৌকাটা ওবি পথে রওনা করেছে তার টাইমটা কি হবে, টি ইজ ইকুয়াল টু নদীর প্রস্থ ডিভাইডেড বাই তার যে ব্যাগ এবং তাদের যে কোণ, সো সেটা আসবে। সো আমি যদি ভুল না করি, আমাদের নদীর প্রস্থটা হচ্ছে 10, V1 হচ্ছে প্রশ্নে দেয়া আছে 30 সাইন 135 ডিগ্রি। এটাকে যদি আমি সলভ করি তাহলে কত আসে, 10 ভাগ 30 ইন্টু সাইন 135, আমাদের অ্যান্সার আসে 0.471 আওয়ার। ওকে, আচ্ছা, এখন যে ও এ পথে রওনা করলো, ও এ পথে তো আমাদের আলফা বলেই দিয়েছে, ও এ পথে আমাদের আলফা কত, 35 ডিগ্রি।
যদি সেটাই হয় তাহলে তার জন্য আমাদের টাইমটা কি হবে, T2 ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই V2 সাইন 100, সরি শুধু 35 ডিগ্রি। এখন ডি তো সেম আগের মতো 10, কিন্তু বি এর মান তো ও এ পথে যে রওনা করছে তার ব্যাগটা একটু কম ছিল, কত ছিল 20, আর সাইন 35। তাহলে যদি একটু এডিট করে নিই, ওকে, তাহলে আমাদের টাইম আসতেছে 0.87 আওয়ার। সো দেখতেই পাচ্ছি যে দুইটা নৌকার মধ্যে একজনের সময় লাগছে 0.87 আওয়ার, আরেকজনের সময় লাগছে 0.47 আওয়ার। তাহলে এই ক্ষেত্রে অভিপথে যে নৌকাটা, সেই নৌকাটা সময়টা কি কম লেগেছে, আর যে ওই পথে রওনা করছে তার সময়টা বেশি লেগেছে। তাহলে আমি যদি এক্সপ্লেনেশনে যাই, যে এখানে আমাদের T2টা হচ্ছে বড়, ওকে, আর T1টা কি ছোট, তার মানে সময় কম লাগছে কার, অভিপথে রওনা করা নৌকাটার। তার মানে আমরা বলবো যে অভিপথে রওনা করা নৌকাটি আগে গিয়ে পৌঁছেছে, ঠিক আছে। অভিপথে রওনা করা নৌকাটি অপর প্রান্তে আগে পৌঁছাবে, ওকে। সো এই হচ্ছে তোমাদের দেয়া যে 9 নাম্বার ম্যাথটি, সেটির সমাধান এবং এক্সপ্লেনেশন। তো আমি আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছো। দুটা ম্যাথকে ইন ডিটেলস ভেঙে এক্সপ্লেন করার কারণে আমাদের রেকর্ডিং টাইমটা অনেক বেশি হয়ে গেছে। সো এটাকে এই দুটা ম্যাথের জন্য স্টপ করে ফেলবো।